সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 10 বিভাজিত গ্রুপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিভাজিত গ্রুপ সম্পর্কে সংজ্ঞা হিসেবে জানব এবং একটা থিওরাম প্রমাণ করব। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। বিভাজিত গ্রুপ সম্পর্কে জানার আগে আমাদের কোসেট সম্পর্কে জানা দরকার। ঠিক আছে, কোসেটের সংজ্ঞা যেটা দিয়েছিলাম আমরা হুবহু ওইটার মতো করে আমরা বিভাজিত গ্রুপের সংখ্যাটা দিব। ঠিক আছে, তাহলে বিভাজিত গ্রুপের মধ্যে অব্যয় উপগ্রুপটাও লাগবে, আমাদের কোসেটটাও লাগবে। আমরা কোসেটের আলোচনা চ্যাপ্টার 8-এর মধ্যে করেছি এবং অব্যয় উপগ্রুপের আলোচনা কোথায় চ্যাপ্টার 9-এ করেছি। ওই দুটার সমন্বয়ে বিভাজিত গ্রুপটা হয় গঠিত হয়। ঠিক আছে, তাহলে আমরা বিভাজিত গ্রুপের সংখ্যাটা দিই। বিভাজিত গ্রুপ বিভাজিত গ্রুপটা কি? জি একটি গ্রুপের একটি গ্রুপের এটা হচ্ছে জি একটি অব্যয় উপগ্রুপ। অব্যয় উপগ্রুপ এন হলে তখন জি এর মধ্যে এন এর সকল ডান অথবা বাম কোসেট সমূহের সেট। বাম কোসেট সমূহের সেট একটি গ্রুপ গঠন করে। যাকে কোশেন্ট গ্রুপ বা বিভাজিত গ্রুপ বলা হয়। বিভাজিত গ্রুপ বলা হয় এবং যাকে জি বাই এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিভাজিত গ্রুপের সংজ্ঞা। এই বিভাজিত গ্রুপের সংখ্যার মধ্যে আমরা বলছি জি একটি গ্রুপের, ঠিক আছে, জি একটি গ্রুপের একটি অব্যয় উপগ্রুপ এন হলে, আমরা অব্যয় উপগ্রুপ সম্পর্কে আগে জেনে আসছি। ঠিক আছে, এতটুকু। জি একটি গ্রুপের অব্যয় উপগ্রুপ এন হলে তখন জি এর মধ্যে এন এর সকল, আগে বলেছিলাম কোসেটের মধ্যে যদি জি এর মধ্যে এরকম ছিল, কোসেটের সংখ্যা কি ছিল বলতো? জি এর মধ্যে যদি এসটা উপগ্রুপ হয়, তাহলে জি এর মধ্যে এস এর কোসেট সমূহের সেটকে, ঠিক আছে, অর্থাৎ কোসেটকে জি এর মধ্যে এস এর একটা গুণ করে একটা সেট পাওয়া যাবে। ঠিক আছে, জি এর মধ্যে এস এর ওই সেটটাকে কি বলা হচ্ছে? কোসেট বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা এরকম ছিল, এ স্টেরিক
এস সমান সমান এ স্টেরিক এস সাজ দ্যাট এস বিলংস টু কি এস। আবার এরকম ছিল না, এটাকে আবার আমরা যদি লিখি এস স্টেরিক এ সমান, বলো এটা কি হবে, এস স্টেরিক এ সাজ দ্যাট এস বিলংস টু কি এস, এইটুকু না এটা। অর্থাৎ কোন একটা গ্রুপের মধ্যে যদি উপগ্রুপ এস হয়, কোন একটা গ্রুপের মধ্যে উপগ্রুপ এস হলে ওই উপগ্রুপের সাথে জি এর উপাদানগুলো যদি গুণ করি, গুণ করার পর যে সেটটা পাওয়া যাবে ওই সেটটাকে কুসেট বলা হয়, ওই সেটটাকে কি বলা হয়, কুসেট বলা হয়। তাহলে এটা একটা কুসেট, এটা একটা কি কুসেট। শুধুমাত্র যদি এটাকে যখন আমরা বাম দিকে গুণ করব, অর্থাৎ জি এর উপাদানগুলোকে যখন এস এর সাথে আমরা বাম দিকে গুণ করব, তখন যে সেট পাবো সেটা হচ্ছে কি বাম কুসেট। এস এর সাথে জি এর উপাদানগুলোকে যখন আমরা ডান দিকে গুণ করব, তখন যে সেট পাবো সেটাকে কি বলা হচ্ছে ডান কুসেট। তাহলে এটা হচ্ছে কি ডান কুসেট, এটা হচ্ছে কি বাম কুসেট, দুটো হচ্ছে কি কুসেট। দেখো তো জি এর মধ্যে এস একটা উপগ্রুপ, ওই উপগ্রুপ হওয়ার পর গুণ করে আমরা যে সেটটা পাইছি তাকে কি জি এর মধ্যে এস এর কুসেট বলা হচ্ছে। আর এখানের মধ্যে কি দেখো তো, জি একটি গ্রুপের একটি অব্যয় উপগ্রুপ এন, এখানে একটি উপগ্রুপ এস, এখানে কি একটি অব্যয় উপগ্রুপ কি এন, ঠিক আছে। তারপর কি দেখো এখানে এস দ্বারা কি হয়েছে কুসেট গঠিত হয়েছে, এস দ্বারা, এখানে এস দ্বারা কুসেটটা গঠিত হয়েছে না, যেহেতু এস টা উপগ্রুপ তাহলে এস দিয়ে কি হয়েছে কুসেটটা গঠিত হয়েছে। এখানে যেহেতু জি এর মধ্যে এনটা উভয় উপগ্রুপ, তাহলে এন দিয়ে কুসেটটা গঠিত হবে, বুঝতে কথা। এখানে জি এর মধ্যে এস উপগ্রুপ, এস দিয়ে কুসেট গঠিত হয়েছে। এখানে জি এর মধ্যে এনটা উভয় উপগ্রুপ, সেজন্য এন দিয়ে কুসেট গঠিত হবে, এবং কুসেট গঠিত হয়ে সেটা একটা কি গ্রুপ গঠন করে, ওই গ্রুপটাকে কি বলা হচ্ছে কোশেন্ট গ্রুপ বা বিভাজিত গ্রুপ, এতটুকু শুধু। তাহলে আমরা যদি একদম কি সংজ্ঞাটা সুন্দর করে বলি, যে একটি উপগ্রুপ, যে একটি গ্রুপ এবং জি এর একটি অব্যয় উপগ্রুপ এন হলে, ঠিক আছে, তখন জি এর মধ্যে এন এর সকল ডান কুসেট অথবা বাম কুসেট সমূহের সেট, ঠিক আছে, ডান কুসেট অথবা বাম কুসেট সমূহের সেট একটি গ্রুপ গঠন করে, ঠিক আছে, তখন ওই গ্রুপটাকে কি বলা হচ্ছে কোশেন্ট গ্রুপ বা বিভাজিত গ্রুপ। সেই বিভাজিত গ্রুপকে জি বাই এন দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়, ঠিক আছে, এতটুকু শুধু। তাহলে বিভাজিত গ্রুপের জন্য আগে কি লাগবে এন লাগবে, অবশ্যই এন মানে কি অব্যয় উপগ্রুপ, অব্যয় উপগ্রুপ দিয়ে কি গঠিত হবে কুসেট গঠিত হবে, সেই কুসেটের গ্রুপকে বিভাজিত গ্রুপ বলা হচ্ছে। এটাকে যদি আমরা এখন লিখি, এটা তো এটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি জি বাই এন সমান, জি বাই এন সমান কত হবে বলতো, আগেটা আমরা কি দিয়েছিলাম বলতো এ ইন্টারসেকশন এস, তার মানে এস আর কি। আবার যদি কি হয় এস ইন্টারসেকশন কি হয় এ হয়, এস ইন্টারসেকশন এ হয়, তখন এটা কি এস এ না, এটা হচ্ছে কি বাম কুসেট, এটা হচ্ছে কি ডান কুসেট, এস দিয়ে কুসেটটা গঠিত হয়েছে। তাহলে এখানে কি দিয়ে কুসেটটা গঠিত হবে এন দিয়ে কুসেটটা গঠিত হবে, সেই জন্য আমরা এখানে এন লিখছি, কি লিখছি এন, তা এন লিখছি ধরো। তাহলে এন এর সাথে কাকে গুণ করতে হবে, এখানে এস দিয়ে কুসেটটা গঠিত হয়েছে, এস এর সাথে কাকে গুণ করতে হয়েছে জি কে গুণ করতে হয়েছে। একইভাবে এখানে এনটা হচ্ছে জি এর উপগ্রুপ, তাহলে এনটা এন দিয়ে কুসেটটা গঠিত হবে, তাহলে এন এর সাথে কাকে গুণ করতে হবে জি এর উপাদানকে না, এখানেও এস এর সাথে জি এর উপাদানকে গুণ করছি এস এ, তাহলে এখানে এন এর সাথে জি এর উপাদানকে যখন গুণ করব এন হয়ে যাবে না এন এ, ঠিক আছে। অর্থাৎ এই এন এ আকারে এন একটা কি কুসেট, এই কুসেট সমূহ সেট, এখানে ফর অল এ বিলংস টু কি জি, অর্থাৎ এটা কোথায় আছে জি এর মধ্যে আছে। এটাকে আবার এভাবে লিখে যায় না একইভাবে, অথবা জি বাই এন, ঠিক আছে। এই এখানে কি হয়েছে এ এস এস এ, এটাও কুসেট এটাও কি কুসেট, তাহলে এখানে এন এর পরিবর্তে আমরা কি এন লিখতে পারি না, সাজ দ্যাট
একইভাবে ফর অল এ বিলংস টু কি জি। তাহলে এই কুসেট এটা একটা কি কুসেট, সেটা কি দিয়ে অব্যয় উপগ্রুপ দিয়ে। এই কুসেট সমূহের সেট এটা হচ্ছে কি বিভাজিত গ্রুপ, অব্যয় উপগ্রুপের কুসেটের সেট, অব্যয় উপগ্রুপের কুসেটের সেট এটা হচ্ছে কি বিভাজিত গ্রুপ। এটাও এটাও কি অব্যয় উপগ্রুপের কুসেটের সেট, সেজন্য এটাও কি বিভাজিত গ্রুপ। ঠিক আছে, আমরা বিভাজিত গ্রুপ সম্পর্কে কি একদম বিস্তারিত কি বলে দিছি। এখন আমরা একটা কি থিওরাম প্রমাণ করব। দেখো থিওরামটা হচ্ছে কি থিওরাম 3, ঠিক আছে। চ্যাপ্টার 10 থিওরাম 3টা কি বলা হয়েছে, কোন চক্র গ্রুপের প্রত্যেক কোষেন গ্রুপ, প্রত্যেক নিজেই চক্র গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ কোন চক্র গ্রুপের প্রত্যেক কোষেন গ্রুপ নিজে কি হয় চক্র গ্রুপ হয়, অর্থাৎ কোন চক্র গ্রুপের প্রত্যেক কোষেন গ্রুপ চক্র গ্রুপ হবে, সেটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণের জন্য দেখো মনে করি, তাহলে যেহেতু এখানে কোষেন গ্রুপ বলা হয়েছে, সবগুলো কি প্রাথমিক কথাগুলো এখান থেকে দেখে দেখে লিখবো বলছিলাম। ঠিক আছে, এখান থেকে দেখে দেখো এখানে যেহেতু চক্র গ্রুপ বলা হয়েছে, তাহলে আমরা একটা কি এ দ্বারা সৃজিত একটা চক্র গ্রুপ ধরে নিব। ঠিক আছে, এরপর ওখান থেকে আমাদের কি কোষেন গ্রুপটা কি নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রথমে এ দ্বারা সৃজিত একটি কি চক্র গ্রুপ ধরে নিব, তারপর ওখান থেকে আমরা কি সম্পর্ক করে একটা কি কোষেন গ্রুপ নিয়ে আসবো, অর্থাৎ বিভাজিত গ্রুপ নিয়ে আসবো। ঠিক আছে, দেখো মনে করি জি একটি চক্র গ্রুপ, এবং এন হলো জি এর একটি উপগ্রুপ। এন হলো জি এর একটা কি উপগ্রুপ, এটাকে আমরা ধরে নিছি। এখানে উপগ্রুপ ধরার একটা কি কারণ আছে। ঠিক আছে, কারণ যে আমাদের এখানে কোষেন গ্রুপের জন্য কি লাগবে, অব্যয় উপগ্রুপ লাগবে, আর অব্যয় উপগ্রুপের জন্য আগে কি লাগে, উপগ্রুপ লাগে। সেজন্য আমরা কেটে লিখছি। এগুলো সবগুলো কি মুখস্থ করতে হয় না, জাস্ট বুঝে বুঝে লিখলে হয়ে যায়। ঠিক আছে, ধারাবাহিকভাবে বুঝে বুঝে লিখতে হবে। খেয়াল করো, আমাদের কোষেন গ্রুপে এখানে যেহেতু চক্র গ্রুপ বলা হয়েছে, সেজন্য আমরা একটা কি এ দ্বারা সৃজিত। ঠিক আছে, এটা লিখবো, মনে করি এ দ্বারা সৃজিত, এ দ্বারা সৃজিত একটা কি চক্র গ্রুপ আমরা কি ধরে নিছি, সেটা জি। এবং এন হলো জির একটা কি উপগ্রুপ ধরে নিছি, কারণ আমাদের কোষেন গ্রুপের জন্য কি লাগবে, অব্যয় উপগ্রুপ লাগবে, আর অব্যয় উপগ্রুপ হওয়ার জন্য আগে কি লাগে, উপগ্রুপ লাগে। সেজন্য আমরা জি এর উপগ্রুপ কি এন ধরে নিছি। এরপর দেখো এখান থেকে একটা সম্পর্ক দিব। ঠিক আছে, সম্পর্ক এটা কি, এই সম্পর্ক থেকে আমরা অব্যয় উপগ্রুপটা কি নিয়ে আসবো। ঠিক আছে, অর্থাৎ এখানে চক্র গ্রুপ জি এর একটা উপগ্রুপ আমরা ধরে নিছি এন না, সেই সম্পর্ক থেকে যদি আমরা অব্যয় উপগ্রুপ আনতে পারি, তখন আমাদের কি কোষেন গ্রুপ অর্থাৎ বিভাজিত গ্রুপটা কি চলে আসবে। বুঝছো কথা?
ভালো করে বুঝো। আবার জি এর একটা আমরা উপগ্রুপ ধরে নিয়েছি কি এন, উপগ্রুপ ধরে নিয়েছি যে। তো এখন আমরা উভয় উপগ্রুপ কিভাবে আনবো? যদি এই দুটার মধ্যে সম্পর্ক করে উভয় উপগ্রুপ আনতে পারি তখন আমাদের কি বিভাজিত গ্রুপটা কি চলে আসবে। ঠিক আছে, এটা আমরা লিখবো। আমরা জানি প্রত্যেক চক্র গ্রুপের উপগ্রুপ কি হয়? উভয় উপগ্রুপ হয়। তাহলে আমাদের উভয় উপগ্রুপ কি চলে আসছে না? এতটুকু শুধু আমরা জানি প্রত্যেক চক্র গ্রুপের উপগ্রুপ একটি অব্যয় উপগ্রুপ। অব্যয় উপগ্রুপ হয়। ঠিক আছে, এটা আমরা সরাসরি জানি। তো ইহা অনুসরণ করে যে, অর্থাৎ ইহা দেখে যে আর কি আমরা অনুসরণ করে যে লিখি, ইহা অনুসরণ করে যে কি অনুসরণ করে দেখো, প্রত্যেক চক্র গ্রুপের উপগ্রুপ একটি অব্যয় উপগ্রুপ না? তাহলে দেখো তো এখানে চক্র গ্রুপ জি, জি এর একটা উপগ্রুপ এন ধরে নিছি, তাহলে এনটা কি হবে? অব্যয় উপগ্রুপ হবে না? এটা ইহা অনুসরণ করে যে এন হলো একটি অব্যয় উপগ্রুপ। এটা আমরা কি লিখছি? জাস্ট আমাদের কোশ্চেন গ্রুপের জন্য কি দরকার ছিল? উভয় উপগ্রুপ দরকার ছিল, সেই উভয় উপগ্রুপটা কি আমরা নিয়ে আসছি এনটা। এখন আমরা বিভাজিত গ্রুপ জি বাই এন বিবেচনা করি, অর্থাৎ বিভাজিত গ্রুপ আমরা জি বাই এন নিচ্ছি। ঠিক আছে, বিবেচনা করি। এখন দেখো বিভাজিত গ্রুপটা যেহেতু জি বাই এন বিবেচনা করছি, ঠিক আছে, আমরা কি বলেছিলাম? বিভাজিত গ্রুপটা হচ্ছে অব্যয় উপগ্রুপ যেটা হয় সেটা নিয়ে যে কোষেরটা গঠিত হয়, ওই কোষের সমূহের একটা গ্রুপ গঠন করে, ওই গ্রুপটাকে কি বলা হয়? বিভাজিত গ্রুপ বলা হয় না? এই জন্য আমরা এই জি বাই এন কে অব্যয় উপগ্রুপের এন এ দ্বারা কি করব? প্রকাশ করব। ঠিক আছে, অব্যয় উপগ্রুপ আমরা আগে লিখছিলাম না? জি বাই এনটা কিভাবে লিখছিলাম বলো তো? জি বাই এন, এটাকে আমরা এন এ দ্বারা লিখছিলাম না? এই এনটা এখানে কি পেয়ে গেছি, এটা হচ্ছে কি অব্যয় উপগ্রুপ। আর এটা প্রত্যেকে এই এ দ্বারা সৃজিত। ঠিক আছে, যেহেতু যেটা একটা কি চক্র গ্রুপ, তো এ দ্বারা সৃজিত, এটা হচ্ছে কি এটা জি থেকে এই এনটা কি অব্যয় উপগ্রুপ থেকে এটা কি চলে আসছিল। ঠিক আছে, এখন আমরা এই জি বাই এন এটাকে এটা দ্বারা কি করব? প্রকাশ করব। ঠিক আছে, বিভাজিত গ্রুপ জি বাই এন বিবেচনা করি, তাহলে আমরা দেখাবো যে জি বাই এন, তাহলে জি বাই এন এর উপাদানগুলো কি আকারে থাকবে? এই এন এর আকারে থাকবে, অব্যয় উপগ্রুপ এন, এবং তার সাথে এই জি এর উপাদানটা গুণ করে যে কোষেরটা পাওয়া যাবে সেই হিসেবে থাকবে। ঠিক আছে, সেই উপাদান আকারে থাকবে, এন এ আকারে থাকবে, এন এ আকারে থাকবে। ঠিক আছে, কিন্তু এন এর পাওয়ার আকারে থাকতে হবে, কারণ এই জি বাই এনটা আমাদের কি দেখাতে হবে? চক্র গ্রুপ দেখাতে হবে। চক্র গ্রুপের জন্য তো পাওয়ার হিসেবে থাকতে হয়। ঠিক আছে, অর্থাৎ একটা সিজক থাকবে, তার একটা পাওয়ার আকারে থাকে। ঠিক আছে, অর্থাৎ এ এম আকারে থাকতে হবে। তাহলে এখানে এটা কি এন এ, তাহলে এন এর পাওয়ার আকারে থাকতে হবে না? এতটুকু শুধু, বুঝছো? প্রথমে হচ্ছে জি বাই এন এটা কি আমরা বিভাজিত গ্রুপ পেয়ে গেছি, সেটা কি এন এ, এন এ দ্বারা গঠিত হলে সেটা কি বিভাজিত গ্রুপ পেয়ে গেছি। কিন্তু আমাদের দেখাতে হবে যে কি চক্র গ্রুপের জন্য এন এর পাওয়ার হিসেবে থাকতে হবে না? এন এর পাওয়ার হিসেবে থাকতে হবে। ঠিক আছে, এটা আমরা লিখব। আমরা দেখাবো যে
জি বাই এন, এন এ দ্বারা কি হবে সৃজিত হবে, এন এ দ্বারা সৃজিত একটি চক্র গ্রুপ হবে। ঠিক আছে, জি বাই এন প্রথমে কি এন এ দ্বারা গ্রুপ গঠন করছে, বিভাজিত গ্রুপ। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখাতে হবে যে এটা কি চক্র গ্রুপ। চক্র গ্রুপ হওয়ার জন্য এন এর পাওয়ার আকারে থাকতে হবে, জি বাই এন এর উপাদান এটা এন এর পাওয়ার আকারে থাকতে হবে। যখন আমরা পাওয়ার আকারে থাকবে সেটা দেখাবো, তখন এটা কি চক্র গ্রুপ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখো চক্র গ্রুপ ধরে নিয়ে, ঠিক আছে, চক্র গ্রুপ ধরে নিয়ে তারপর ওখান থেকে আমরা বিভাজিত গ্রুপটা কি গঠন করছি। চক্র গ্রুপের একটা কি উপগ্রুপ এন নিছি, এই এন এটাকে আমরা সম্পর্ক করে একটা অব্যয় উপগ্রুপ বানাইছি। অব্যয় উপগ্রুপ বানানোর পর একটা কি বিভাজিত গ্রুপ গঠন করছি। ঠিক আছে, বিভাজিত গ্রুপ গঠন করে এটা সৃজক আকারে, ঠিক আছে, অর্থাৎ চক্র গ্রুপ হওয়ার জন্য এন এর সৃজক আকারে থাকতে হবে। ঠিক আছে, সেটা আমরা কি দেখাবো। এই জন্য আমরা লিখছি, আমরা দেখাবো যে জি বাই এন, এন এ দ্বারা কি সৃজিত একটি কি হবে চক্র গ্রুপ হবে। এতটুকু শুধু, এটা প্রমাণের জন্য দেখো দড়ি। আচ্ছা দেখো, এখানেও তো আমরা এন এ দ্বারা সৃজিত একটি কি চক্র গ্রুপ দেখাবো। ঠিক আছে, কিন্তু আমরা এখন ধরে নিব যে ধরি এন বি, এন বি বিলংস টু জি বাই এন। দেখো এন বি এটা তো পাওয়ার আকারে নাই, আমরা অর্থাৎ এখানে এন এ যেরকম, ভালো করে বুঝো, এন এ জি বাই এন এর মধ্যে আছে না, এন এ যদি জি বাই এন এর মধ্যে থাকে তাহলে এন বিও জি বাই এন এর মধ্যে থাকবে না, এরকম আর কি। ঠিক আছে, এন এ যদি জি বাই এন এর মধ্যে থাকে আমরা জাস্ট এর জায়গায় কি বসে দিছি, বি বসে দিছি। তো এন বিও কোথায় থাকবে, জি বাই এন এর মধ্যে থাকবে। কিন্তু এখানে আমরা বি এর একটা পরিচয় দিব, যেখানে বি সমান এম। ঠিক আছে, অর্থাৎ বি বিলংস টু, না, বি বিলংস টু আমরা কি দিব, জি দিব। এখানে আমরা এন বি নিছি, এন বিটা কোথা থেকে, জি বাই এন থেকে নিছি। ঠিক আছে, কিন্তু বি বিটা আবার কোথায় থাকবে, জি এর মধ্যে থাকবে। বিটা কোথায়, জি এর মধ্যে। এই দেখো এখানে এটা কোথায়, জি এর মধ্যে না, এটা এ দ্বারা সৃজিত। তাহলে এটা যদি জি এর মধ্যে থাকে তাহলে বিটাও কোথায় থাকবে, জি এর মধ্যে থাকবে। এখন এটা বিটা যদি জি এর মধ্যে থাকে তাহলে এ বি এগুলো কি চক্র গ্রুপের উপাদান না, আর চক্র গ্রুপের উপাদান কি আকারে থাকে, এম আকারে থাকে। সেজন্য আমরা এখানে কি বিটা কি হবে, এ এর পূর্ণ সাংখ্যিক ঘাত হবে। এখানে এটা কি এ এর পূর্ণ সাংখ্যিক ঘাত। ঠিক আছে, যেহেতু এটা কি বড় জি এর একটা কি সৃজক। ঠিক আছে, অর্থাৎ জি গ্রুপের একটা সৃজক। তাহলে এখানে এ এর পরিবর্তে আমরা বি লিখছি, বিটাও জি এর মধ্যে থাকবে এবং বিটা একটা কি সৃজক আকারে থাকবে এ দ্বারা সৃজিত। ঠিক আছে, এ ভিত্তি হিসেবে থাকবে এবং তার পাওয়ার এম হিসেবে কি থাকবে। জাস্ট আমরা চক্র গ্রুপ যেটা জানা আছে সেখান থেকে। তো যদি দেখি বি বিলংস টু এস, বি বিলংস টু জি, ঠিক আছে, বিটা জি এর মধ্যে আছে, তাহলে বি হবে এ এর এই সৃজক, এ এর সৃজক, এ এর পূর্ণ সাংখ্যিক ঘাত। পূর্ণ সাংখ্যিক ঘাত হবে, অর্থাৎ আমরা এদিকে দেখি, অর্থাৎ বি সমান কত, এম। ঠিক আছে, এই বিটা এ এর পূর্ণ সাংখ্যিক ঘাত হবে, অর্থাৎ এ দ্বারা সৃজিত হবে। এ দ্বারা সৃজিত হলে এটা কি হবে, এম আকারে হবে না। এখন দেখো জাস্ট এখানে বি এর জায়গায় আমরা কি এন বি নিয়ে কাজ করব, বি এর জায়গায় এম এম বসাই দেব। এখন এন বি সমান বলো, এনটা আমরা রেখে দিচ্ছি, তাহলে বি এর পরিবর্তে আমরা কি বসাবো, এম বসাবো। এম বসাই দিচ্ছি। এম মানে কি,
এর পাওয়ার এম না, তাহলে যদি কি হয় দেখো তো, ধরো a5 আছে, a5 মানে কত বলো তো, এ এ 5টা গুণ হবে না, এইভাবে এর পাওয়ার কি আছে m আছে, তাহলে এটা m বার গুণ হবে না, তাহলে আমরা দিই এ এ এ আমরা তিনটে দিছি, m পর্যন্ত আছে, m বার পর্যন্ত আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা তিনটে দিছি, তিনটে দেওয়ার পর ডট 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 এটা m বার পর্যন্ত যাবে না, m বার পর্যন্ত কি যাবে সেটা আমরা কি দিয়ে দিছি, ঠিক আছে। এরপর জাস্ট এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি এই n এটা a এর সাথে হবে, এই a এর সাথে হবে, এই a এর সাথে হবে, অর্থাৎ আমরা তিনটে a নিতে পারি। এখানে যদি a 4টা নিই 4টা n এ হবে, এখানে যদি 5টা নিই 5টা হবে, ঠিক আছে। অর্থাৎ n টা এটার সাথে আছে, এই দেখো n টা এখানে পুরোটার সাথে আছে না, এটাকে আমরা ভেঙে এই তিনটে লিখছি, তাহলে n টা এটার সাথে হবে, এটার সাথে হবে, এটার সাথে হবে, এটা আমরা লিখব n এ n এ n এ এখানে কতটুকু পর্যন্ত এভাবে যাবে, m বার পর্যন্ত, আবার দিছি কি m বার। এরপর দেখো এটাকে আমরা n এ হোল পাওয়ার m বসাতে পারি না, যেহেতু n এটা কি বারবার রিপিট হচ্ছে, কতটুকু পর্যন্ত, m বার পর্যন্ত রিপিট হচ্ছে, সেজন্য আমরা n এ হোল পাওয়ার কি বসাইছি, m বসাইছি, বুঝছো। তাহলে দেখো n বিটা আমরা কোথা থেকে ধরে নিয়েছিলাম, g বাই n থেকে, n বিটা g বাই n থেকে ধরে নিয়েছি, সেই n বিটা আমরা কত পাইছি বলো তো, n এ হোল পাওয়ার m না, n এ হোল পাওয়ার কি m, তাহলে g এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি এই m আকারে চলে আসছে না, দেখো তো। এটা যদি আমরা a ধরে নিই, এখন n a কে যদি আমরা এখন a ধরে নিই, তাহলে m আকারে চলে আসছে না, এই m আকারে যদি কোনো উপাদান থাকে সেটা কি চক্র গ্রুপ হয়, তাহলে g বাই n এর মধ্যে যেহেতু n a হোল পাওয়ার m আকারে আছে, সেজন্য এটা কি হয়ে গেছে, এখন চক্র গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু g বাই n n এর g বাই n এর উপাদান পূর্ণসংখ্যিক ঘাত আকারে অতএব g বাই n এ দ্বারা সৃজিত, ঠিক আছে। যেটা পাওয়ার থাকবে তার ভিত্তি যেটা থাকবে সেটা হচ্ছে সবসময় কি হয়, সৃজক হয়, ঠিক আছে। g বাই n এ দ্বারা সৃজিত একটি কি চক্র গ্রুপ, তাহলে আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল সেটা কি চলে আসছে, অর্থাৎ চক্র গ্রুপ থেকে আমরা সম্পর্ক করে কি জি বাই এন একটা কি পাইছি, বিভাজিত গ্রুপ পাইছি, কোশেন্ট গ্রুপ পাইছি, সেই কোশেন্ট গ্রুপটা চক্র গ্রুপ হবে আমাদের কি প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। এই কোশেন্ট গ্রুপটা আমরা কি চক্র গ্রুপ প্রমাণ করে ফেলছি, ঠিক আছে। এতটুকু এখানে ধরতে গেলে এখান থেকে এতটুকু পর্যন্ত তেমন কোনো কাজ নাই, কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে ভালো করে একদম এক্সপ্লেন করে প্রত্যেকটা শব্দ ভালো করে বোঝানোর জন্য অনেকক্ষণ কি সময় দিতে হবে, ঠিক আছে। সেই জন্য অনেকক্ষণ ধরে সময় দিয়ে প্রত্যেকটা লাইন কিভাবে গঠিত হয়েছে সেটা যদি তুমি অনুধাবন করতে পারো, অনুধাবনটা হচ্ছে কি মেইন, ভালো করে অনুধাবন করতে পারলে এটা তুমি যে কোনো সময় কি লিখতে পারবে, যে কোনো সময় ভালো করে লিখতে পারবে। যদি অনুধাবন না হয় তাহলে যতক্ষণ করবে ততক্ষণ কি মনে থাকবে, যে পরবর্তীতে কি মনে থাকবে না। এই জন্য আমরা অনুধাবন করার জন্য প্রত্যেকটা লাইন বোঝার জন্য অনেকক্ষণ ধরে কি সময় দিছি। এটা ভালো করে বুঝে জাস্ট 2-1বার প্র্যাকটিস করলে 2 মিনিটের 3 মিনিটের ভিতর কি লিখে যাবে, ঠিক আছে। তাহলে এটা 2-1বার ভালো করে প্র্যাকটিস করে একদম কি সহজ করে নিয়ে আসতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।